প্রথম লাইভের শুরুতে একটা গুরুত্বপূর্ণ খবর দিই। মার্চেই ঘোষণা, এপ্রিলে ভোট। গতকালই আমরা বলছিলাম যে মার্চের প্রথম সপ্তাহে ভোট ঘোষণা হতে পারে। 28শে এপ্রিল, 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, আর আজই বিজ্ঞপ্তি জারি করে দিল নির্বাচন কমিশন। সেক্ষেত্রে মার্চে ঘোষণা, এপ্রিলে ভোট, দোলের পরেই রাজ্যে ভোট ঘোষণার সম্ভাবনা। আরো ডিটেল জানার চেষ্টা করব, উত্তর নেওয়ার চেষ্টা করব। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। সেখানে বৈঠকে প্রথমেই জানিয়ে দেওয়া হয়েছে যে 1 ও 2 তারিখ নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের টিম যাবে। তারা জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের সাথে বৈঠক করবে। রাজ্যের বিধানসভা ভোটের সার্বিক যে পরিস্থিতি রয়েছে তা নিয়ে পর্যালোচনা করবে। এবং শুধু তাই নয়, এরপরে যেটা জানা যাচ্ছে যে এই টিম দিল্লিতে ফিরে গিয়ে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে রিপোর্ট করবে। ফুল বেঞ্চ দোলের পরে রাজ্যে আসছে। দোলের পরেই রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ কমিশনের ফুল বেঞ্চ দোলের পরেই আসছে। যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, সম্ভবত 6, 7, 8 মার্চ মাসে তারা আসবেন। 6, 7, 8 মার্চ মাসে এই 3 দিনে তারা আসবেন, এসে একাধিক বৈঠক করবেন। এবং যেটা আমরা আরো জানতে পারছি, 6, 7, 8 তারা আসার পরে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে শেষের দিকেই রাজ্যে বিধানসভার নির্ঘণ্ট জারি নির্দেশিকা জারি করা হবে। এপ্রিল মাস জুড়ে গোটা রাজ্যে বিধানসভা ভোট হবে। এপ্রিল মাসেই গণনা হবে, অর্থাৎ গোটা এপ্রিল মাস জুড়েই রাজ্যে বিধানসভা ভোট হবে। এটা আরো জানা যাচ্ছে যে আজকের বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে রাজ্যে সর্বোচ্চ 4 দফায় বিধানসভা ভোট হবে। অর্থাৎ এতদিন আমরা যে ট্রেন্ড দেখে এসেছি 7 দফা, 8 দফা এ রাজ্যে ভোট, লোকসভা ভোট বলো বা বিধানসভা ভোট বলো, এবার সেই দফা কমছে। এটা এক প্রকার নিশ্চিত, দফা কমছে। 4 দফায় সর্বোচ্চ 4 দফায় ভোট হবে। আজ জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে যখন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বৈঠক করেন, সেই বৈঠকের সময় বলে দেওয়া হয় যে এ রাজ্যে 1 দফায় ভোট করা সম্ভব নয়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে এটা বুঝিয়ে দেওয়া হয় 2 দফায় 3 দফায় ভোট করানো, 2 দফায় ভোট করানো সম্ভব হচ্ছে না। তার কারণ, যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের প্রয়োজন রয়েছে তা পাওয়া যাবে না। 3 দফায় এবং 4 দফায় ভোট করানো যেতে পারে। সেক্ষেত্রে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে ইঙ্গিত দেওয়া হলো আজকের বৈঠকে যে সর্বোচ্চ 4 দফায় ভোট তারা করবেন। এ রাজ্যে 4 দফার বেশি বাড়ানো হবে না। সেই ইঙ্গিত আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দিয়ে দেওয়া হয়েছে বলে আমরা কমিশন সূত্রে জানতে পারছি। আজ এই বৈঠক হয় সন্ধ্যেবেলায় এবং তারপরেই তা জানিয়ে দেওয়া হয়। যেটা আরো গুরুত্বপূর্ণ, বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে সম্ভবত আগামীকালও বৈঠক হবে। আজ রাতে দিল্লিতে থাকছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং কাল বিকেল পর্যন্ত তিনি দিল্লিতে থাকছেন। অর্থাৎ এসআইআর এর চূড়ান্ত চূড়ান্ত তালিকা 28শে ফেব্রুয়ারি প্রকাশ করে দেওয়া হবে। 28শে ফেব্রুয়ারি প্রকাশ করে দেওয়ার পর বিধানসভা ভোটের সার্বিক পর্যালোচনা জাতীয় নির্বাচন কমিশন করে নিতে চাইছে এখনই। তার কারণ, এসআইআর এর এই চূড়ান্ত তালিকা 28শে ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। 28শে ফেব্রুয়ারির পর 1 ও 2 তারিখ জাতীয় নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের টিম আসবে। সেই টিম এসে বিধানসভা ভোটের সার্বিক পরিস্থিতি তারা খতিয়ে দেখবেন, আইন শৃঙ্খলা নিয়ে যাবতীয় পর্যালোচনা তারা করবেন। করার পরে তারা দিল্লিতে ফিরে যাবেন। দিল্লিতে ফিরে গিয়ে কমিশনের ফুল বেঞ্চের কাছে রিপোর্ট দেবে। তুমি জানো এ রাজ্যে দোলের ছুটি রয়েছে, সেই দোলের যে ছুটি রয়েছে তা জানানো হয়েছে কমিশনের ফুল বেঞ্চকে। এবং তারপরেই কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার তারা সিদ্ধান্ত নিয়েছেন যে না, তারা দোলের পরেই আসবেন, অর্থাৎ 6, 7, 8 করে তারা রাজ্যে আসবেন। রাজ্যে এসে বিধানসভা ভোট নিয়ে সার্বিকভাবে তারা খতিয়ে দেখবেন এবং তারপর ফিরে গিয়ে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহেই তারা নোটিফিকেশন করে দেবেন। কারণ নোটিফিকেশন করার পর একটা নির্দিষ্ট সময়সীমা দিতে হয় কমিশনের গাইডলাইন অনুযায়ী প্রচার করার জন্য। ফলত সেই সময়সীমা দিলে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই তারা রাজ্যে বিধানসভা ভোট করতে পারবেন। এমনটাই ইঙ্গিত আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দিয়ে দেওয়া হয়েছে। এবং তারা চাইছেন, জাতীয় নির্বাচন কমিশন চাইছে এপ্রিল মাসের মধ্যেই গোটা ভোট প্রক্রিয়া শেষ করে দিতে। তুমি জানো মে মাসের 7 তারিখ পর্যন্ত এ রাজ্যে বিধানসভার মেয়াদ রয়েছে। কমিশন চাইছে এপ্রিল মাসের মধ্যেই গোটা প্রক্রিয়া শেষ করে দিতে এবং সর্বোচ্চ
4 দফায় বিধানসভা ভোট করতে। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গেও আলোচনা হয়েছে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নিয়ে, এবং যেহেতু সর্বোচ্চ 4 দফায় ভোট করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন, বেশ সোমরাজ, অর্থাৎ মার্চেই ঘোষণা, এপ্রিলেই ভোট গ্রহণ এবং ভোটের ফলাফল করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। এপ্রিল থেকেই রাজ্যে বেকার ভাতা, অগস্টে একসঙ্গে 4 মাসের ভাতা অ্যাকাউন্টে। বাংলার যুবসাথী নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। মাধ্যমিক পাস 21 থেকে 40 বছর বয়সীদের জন্য বাজেটে মাসিক 1500 টাকা ভাতা ঘোষণা করে রাজ্য। যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1000 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলে ঠিক করেছি। চলতি মাসেই বিধানসভা ভিত্তিক ক্যাম্প করবে সরকার। বেকার ভাতার জন্য আবেদন করতে পারবেন মাধ্যমিক পাস 21 থেকে 40 বছর বয়সীরা। অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। দুয়ারে সরকার 8টে ডিপার্টমেন্টের জন্য একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে। 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল 10টা থেকে 5টা অবধি এই ক্যাম্প চলবে, এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। পশ্চিমবঙ্গে ফিরছে বেকার ভাতা। বৃহস্পতিবার রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছর বয়সী বেকারদের মাসে 1500 টাকা করে ভাতা দেওয়া হবে। প্রকল্পের নাম বাংলার যুবসাথী। 2026 এপ্রিল থেকেই কার্যকর প্রকল্প। স্কলারশিপ ছাড়া অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধে পান না এরকম বেকারই এই ভাতা পাবেন। 21 से 40 साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है, उसमें हम हाथ नहीं लगाएंगे, लेकिन उसको 5 साल तक हम 1500 रुपया करके मंथली देंगे। जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें, हम भी कोशिश करेंगे। বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেই বেকার ভাতা চালু করেছিল। 1978 থেকে 1987 পর্যন্ত দেওয়া হয়েছিল এই ভাতা। 125 টাকা দিয়ে শুরু হয়েছিল, তারপর ধাপে ধাপে বেকার ভাতা বেড়ে হয়েছিল 500 টাকা। মাস্টার স্ট্রোক বলা চলে, কারণ লক্ষ্মীর ভাণ্ডারে কেবলমাত্র মহিলারা তারা এতে উপকৃত হতেন। এখানে যারা বেকার নারী পুরুষ সকলে তারাও এখানে উপকৃত হবেন। ইউরোপের অধিকাংশ দেশেই বেকার ভাতা দেওয়া হয়, যার মধ্যে উল্লেখযোগ্য ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, পর্তুগাল, বুলগেরিয়া, ডেনমার্ক। আমেরিকায় বেকার ভাতা নেই, তবে ছাঁটাই হলে 26 সপ্তাহ ভাতা দেয় মার্কিন সরকার। এইটুকুনি সাপোর্ট গভর্নমেন্ট করছে যাতে তাদের বেসিক জীবনটা যাতে চলে, এরপরে তাদের নিজেদের এফার্ট করে তৈরি করতে হবে যে কিভাবে তারা দাঁড়াবে। সবাইরই দেখুন একটা পুশ লাগে, সেই পুশটুকু যদি গভর্নমেন্ট দিয়ে দেয় সেটুকুই তাদের জন্য ভালো। এবার বেকার ভাতা দেবে পশ্চিমবঙ্গ সরকার। পর্যবেক্ষকদের একাংশের মতে এটা সামাজিকভাবে যেমন গুরুত্বপূর্ণ তেমনই রাজনৈতিকভাবে। কারণ বেকার ভাতা পেতে হলে মাধ্যমিক পাশ করতে হবে, এতে স্কুল ছুটের সংখ্যা অনেকটাই কমতে পারে। আর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কারণ লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের মন জয় করেছে। এবার তরুণ প্রজন্মের জন্য বেকার ভাতা, যা ভোটে ডিভিডেন্ড দিতে পারে তৃণমূলকে। নিউজ 18 বাংলা। বাজেটে বাংলাকে বঞ্চনার অভিযোগ। লোকসভায় কেন্দ্রের বিরুদ্ধে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাজেটে একবারও বাংলার উল্লেখ নেই বলে তোপ। ডানকুনি ফ্রেট করিডর আগের ঘোষণা বলে দাবি। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন বলেই দাবি। सर 85 मिनट्स का फाइनेंस मिनिस्टर का स्पीच था। बंगाल was not even mentioned once. Even the freight corridor from Dankuni, referenced in this very budget, was originally announced by the then railway minister in 2009, which was Mamata Banerjee, who is now the chief minister of West Bengal. The constitution promises equality among states, but this government practices preference. Allies are funded while opponents are starved.
So this is not a model of cooperative federalism. This is a model of subscription-based federalism. বাংলাকে বকেয়া বঞ্চনার অভিযোগ, লোকসভায় অভিষেকের নিশানায় কেন্দ্র। 1,96,000 কোটি টাকা বকেয়ার অভিযোগ, রাজ্যকে বঞ্চনার অভিযোগ অভিষেকের। Sir, I come from an India that thunders Sabka Saath, Sabka Vikas from every podium. And I come from an India where West Bengal's rightful dues to the tune of 1,96,000 crores are frozen in cold bureaucratic silence. Sir, what is withheld is not just money. What is withheld is dignity. What is withheld is constitutional promise that every Indian, every state stands equal before the union. This is not governance or federalism, sir. This is a message that you stand in line or you'll be made to pay the price. বাংলাকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ, স্বনির্ভর বাংলার চ্যালেঞ্জ অভিষেকের। Three moments of history: 2016, 2021, and 2024. Three election, three verdicts, three decisive defeats for the BJP in West Bengal. A fourth one is no longer a warning, it is approaching. So the government want to punish Bengal, let them proceed, we won't bow. You want to freeze our funds, we will persist. PM आवास से लेके सड़क से लेके मनरेगा से लेके सारे पैसे बंगाल के पिछले 5 साल से ये सरकार ने रोक के रखा है। प्रधानमंत्री ने आत्मनिर्भर भारत की बात किया है, हम स्वनिर्भर बंगाल क्या होता है काम करके दिखाया है। You want to freeze our funds, we will persist. You want to profile and persecute our youth, we will protect them. Bengal's spine was not ever bent by surrender and is not for sale. Go ahead, send your audits. We will answer them. But remember this, files can be frozen, funds can be stalled, voices can be suppressed, but memories can't be erased. When the people rise and the ballot breaks the silence, we will settle the final account. পক্ষপাতিত্ব করার অভিযোগ, লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা কংগ্রেসের। সই বিরোধী জোটের 118 সাংসদের, তৃণমূলের কেউ সই করেননি। সংবাদ সংস্থা সূত্রে খবর, স্পিকার সিদ্ধান্ত নিয়েছেন অনাস্থা প্রস্তাব সংক্রান্ত নোটিশের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লোকসভার কাজে তিনি যোগ দেবেন না। স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় সই করতে বা অনাস্থা প্রস্তাবে সই করতে তৃণমূলের কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক তারা সবাই মিলে সই করে স্বাক্ষর করে একটা চিঠি লোকসভার স্পিকার বা অধ্যক্ষের কাছে জমা করুক। 3 দিন সময় দিয়ে যদি কংগ্রেস অনাস্থা প্রস্তাব আনে, তৃণমূলের প্রত্যেকটা এমপি সই করবে। আর যদি 3 দিনের বদলে আজকে আনে, তাহলে আমাদের যে স্ট্যান্ড যে আমরা চিঠি দেবো। বিরোধী দলের সাংসদদের লোকসভায় বলতে দেওয়া হচ্ছে না, শাসক দলের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ করছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এই অভিযোগে মঙ্গলবার অনাস্থা প্রস্তাবের নোটিশ দেয় কংগ্রেস লোকসভার মহাসচিব উৎপল কুমার সিং এর কাছে। কংগ্রেসের অভিযোগ, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বলার সুযোগ দেওয়া হচ্ছে না। 8 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। 2 প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর এবং ব্যক্তিগত মন্তব্য করেছেন বিজেপির এক সাংসদ, এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি। এ নিয়ে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা নোটিশ কংগ্রেসের। এতে সই করেছেন ডিএমকে, সমাজবাদী পার্টি, আরজেডি সহ বিজেপি বিরোধী টিম ইন্ডিয়ার 118 জন সাংসদ, কিন্তু তৃণমূলের কেউ সই করেননি। স্পিকারকে 2 দিন 3 দিনের একটা সময় দেওয়া যেতে পারে। যদি কোনো ব্যবস্থা স্পিকার তার তরফ থেকে না নেয়, শুক্রবার নো কনফিডেন্স মুভ হবে, কোনো অসুবিধা নেই। এবং আমরা চাই যে হাউস চলুক। 3 দিন সময় দিয়ে যদি কংগ্রেস অনাস্থা প্রস্তাব আনে, তৃণমূলের প্রত্যেকটা এমপি সই করবে। আর যদি 3 দিনের বদলে আজকে আনে, তাহলে আমাদের যে স্ট্যান্ড যে আমরা চিঠি দেবো। এরকম কোন নিয়ম পার্লামেন্টে আছে কিনা জানা নাই। আগে চিঠি, তারপরে 3 দিন অপেক্ষা, তারপরে অনাস্থা প্রস্তাব। তৃণমূলের পক্ষ থেকে নতুন নিয়ম কানুন প্রয়োগ করার চেষ্টা করা হচ্ছে। বিজেপি পার্টি এবং সেই সুবাদে স্পিকারের বিরুদ্ধে এমন কিছু বলা করা উচিত নয় যাতে বিজেপি ক্ষুণ্ণ হয়। সংবাদ সংস্থা সূত্রে খবর, লোকসভার স্পিকার সিদ্ধান্ত নিয়েছেন অনাস্থা প্রস্তাব সংক্রান্ত নোটিশের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লোকসভার কাজে তিনি যোগ দেবেন না। নিউজ 18 বাংলা। নজর রাখবো পরের খবরে। জেলায় জেলায় নেতাদের দাদাগিরি। দার্জিলিং এর নকশালবাড়িতে দোকানে ঢুকে ভাঙচুরের অভিযোগ, যুব নেতার ভিডিও ভাইরাল। অভিযুক্তকে দল থেকে সাসপেন্ড তৃণমূলের। কোচবিহারের মাথাভাঙায় বাজারে মাতলামি আরেক নেতার। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ডাক্তারকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার। দার্জিলিং এর নকশালবাড়ি
এখানকার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ব্যবসায়ী তপন পালের দোকান। 6 ফেব্রুয়ারি রাতে এই দোকানে ভাঙচুরের অভিযোগ তৃণমূল যুবনেতার বিরুদ্ধে। ভিডিও ভাইরাল হতেই শোরগোল। ব্যবসায়ীর অভিযোগ, সেদিন রাত 1টা নাগাদ দোকানে আচমকা চড়াও হন যুব তৃণমূল নেতা পার্থসারথী মুখোপাধ্যায় সহ কয়েকজন। ব্যবসায়ীর অভিযোগ, দোকানে পার্থসারথী সহ কয়েকজন নেশার সামগ্রী খোঁজেন, না পেয়ে প্রথমে হম্বিতম্বি, পরে দোকানে ভাঙচুর করা হয়। না সেরকম কিছু একটা জানি না। না, এটা কোনো রকম বাঞ্ছনীয় না। আমি 14 বছর ধরে নকশালবাড়িতে আছি বিয়ের পর। আমার হাজবেন্ডের সম্বন্ধে এরকম কোনোদিন কোনো রকম কথা আমি আজ পর্যন্ত শুনিনি যেটা উনি বলছেন। আর আমার হাজবেন্ড কোনো রকম এই ধরনের কোনো রকম ব্যবসা করে না। হ্যাঁ, একটু তো আতঙ্কেই আছেন। আমার হাজবেন্ডের যাতে ক্ষতি না হয় এটাই আমি চাই। মত্ত অবস্থায় দোকান ভাঙচুরের অভিযোগে পুলিশ পার্থসারথীকে গ্রেফতার করে, পরে থানা থেকেই জামিন হয়। একটা দুটো অবধি ওর দোকান খোলা থাকে, ওর কাছে অবৈধ জিনিসপত্র থাকে, গাঁজা টাজা হাবি জাবি, ওর কাছে অনেক কিছু থাকে যেগুলো হচ্ছে ও বিক্রি করে মানে দোকানবেলা রাত্রেবেলা। এবং ওর দোকানের সামনে একটা আড্ডাও জমে যেখানে ছেলেরা মদ খায়। সেটা নিয়ে তর্ক বিতর্ক যখন হয়, আমি সহ্য করতে না পেরে সেই দোকানের ভিতরে ঢুকি। সেই দোকানের ভিতরে ঢুকে আমি ভিতরে প্রথমে খুঁজতে যাই যে কি কি ওর দোকানের ভিতরে অবৈধ পাওয়া যায়। সেটা যখন আমি পাই না তখন আমি দোকানটা ভাঙচুর শুরু করি। এদিন ব্যবসায়ীর বাড়িতে যান দার্জিলিং জেলা তৃণমূল নেতারা। অভিযুক্তকে শোকজ করা হয়। 24 ঘন্টার মধ্যে শোকজের জবাব না দিলে আমরা পরবর্তী স্টেপ নিব। 24 ঘন্টা পেরিয়ে গেল, কোনো উত্তর আমরা পেলাম না। পার্টির শপথ থেকে ওনাকে আমরা সরাই দিলাম। এটা তৃণমূল কংগ্রেস, যত বড় নেতা হোক, আমরা কোনোভাবে এটা আমরা বরদাস্ত করব না। ব্যবসায়ীর বাড়িতে যান নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মনও। গোটা রাজ্যের মানুষই কিন্তু আজকে কিন্তু চরম এখন অসহায় হয়ে আছে। মানুষ এর থেকে পরিত্রাণ চায়। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়, তারপরে আবার যেভাবে এখানকার তৃণমূলের নেতৃত্ব তাদেরকে থানা থেকে এক প্রকার জোর করে ছাড়িয়ে আনা হয়, তাতে এই পরিবারের তো আতঙ্ক আরো বেশি বেড়ে যাওয়ার কথা। সোমবার থানায় অভিযোগ জানান আক্রান্ত ব্যবসায়ী। দার্জিলিং এর পুলিশ সুপার জানিয়েছেন, আগে অভিযোগ পেলে আগেই অভিযুক্তকে আদালতে পাঠাতো পুলিশ। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোচবিহারের মাথাভাঙা, এখানে আবার তৃণমূল পঞ্চায়েত সদস্য পূর্ণচন্দ্র ডাকুয়ার মাতলামির ভিডিও ভাইরাল। চেনাকাটা বাজারে অবাক কীর্তি। শুধু মাতলামিই নয়, ভাইরাল ভিডিও গালিগালাজও শোনা গেছে তার মুখে। জানা গেছে ওই তৃণমূল নেতা মাথাভাঙা 1 ব্লকের শিকারপুর পঞ্চায়েতের সদস্য। তিনি নাকি এমন কাণ্ড হামেশাই করেন। খোঁজ নিয়ে দেখছি, যদি করে থাকে সেটা অত্যন্ত নিন্দনীয়। জনপ্রতিনিধি হয়ে এই আচরণ জনপ্রতিনিধির পক্ষে শোভনীয় নয়। আমরা দলীয় স্তরে তদন্ত করে দেখব, আর যদি দেখি ঘটনা সত্য, তাহলে আমরা জেলা স্তরে আলোচনা করব। এই ধরনের পঞ্চায়েতরা এবং এই ধরনের পার্টির নেতারা মদ্যপান করে ভরা বাজারে, তৃণমূলের কাছে এটা অস্বাভাবিক কিছু না। আর প্রশাসন বলে এখন কিছু নেই। প্রশাসন যদি ঠিকমতো তার কাজ করতো, তাহলে পরে মদ্যপানি বা সবখানে চলতো কী করে? আর মদ্যপান করে এত ওপেন বাজারেও কি করে এরকম? আর মানুষের প্রতিরোধ ক্ষমতাটা কমে গেছে, মানুষ ভয় পায়। পশ্চিম মেদিনীপুরের শালবনী, এখানকার ভাদুতলার বাসিন্দা নিখিল কুমার ঘোষ, পেশায় ডাক্তার, বাড়িতেই চেম্বার। তাঁকে মারধরের অভিযোগ কর্ণগড়ের তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে। অভিযোগ, দীর্ঘদিন ধরে অসুস্থ এক বৃদ্ধাকে বাড়িতে গিয়ে দেখতে বলেন অঞ্চল সভাপতি কাঞ্চন চক্রবর্তী। চিকিৎসকের দাবি তিনি বাড়ি গিয়ে রোগী দেখেন না, তাই রাজি হননি। অভিযোগ, এর জেরে তাকে চেম্বারেই মারধর করেন ওই তৃণমূল নেতা। এমনকি বৃদ্ধার বাড়িতে গিয়ে চিকিৎসা করতে বাধ্য হন তিনি। শালবনী থানায় অভিযোগ করেন আক্রান্ত চিকিৎসক। চন্দন চক্রবর্তী বলে একটা ছেলে এসে আমাকে ওর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসে। ওর মায়ের শরীর খারাপ বললো যে মাকে একটু দেখতে চলো। আর বিগত কয়েক বছর যাবৎ আমি রুগী দেখতে যাওয়া বন্ধই করে দিয়েছি। কাঞ্চন চক্রবর্তী ওখানে নেতা, মদ খেয়ে এসে খুব গালাগালি করছে। আমাকে বলছে তোর শালা তোকে আজকে যেতেই হবে, নাহলে মারবো বলেই আমাকে গায়ে হাত তুললো এবং বেশ চড়কা পড়ো কয়েকটা দিল। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। কমপ্লেন তো যে কেউ তো করতেই পারে, করছে দাদা। 4 বার গেছিলেন চেম্বারে, 4 বার গেছিলেন, উনি আসেননি। দিয়ে তারপর আপনি যান? আমি যাই, আমি উনাকে দমকিলি আসি। উনি তো বিজেপি করে না।
সামাজিক লজ্জা, মেদিনীপুরের লজ্জা। একজন ডাক্তারের উপরে তৃণমূলের নেতা পরিকল্পিতভাবে তাকে হামলা করা হয়, তার উপরে তাকে মারধর করা হয়েছে, অথচ তিনি কমপ্লেন করেছেন শালবনী থানায়। এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা হয়নি। স্পেসিফিক কাঞ্চন সহ যাদের বিরুদ্ধে অভিযোগ ডাক্তারবাবু এনেছেন লিখিতভাবে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নিউজ 18 বাংলা। অশোক কীর্তনিয়ার গাড়ি ভাঙচুর, একটি অনুষ্ঠানে যাওয়ার পথে গাড়িতে হামলা ভাঙচুর। গাড়িতে ছিলেন বনগাঁ উত্তরের পদ্ম বিধায়কের পরিবার, একই গাড়িতে ছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের শাশুড়িও। উত্তর 24 পরগনার গোপালনগরের বেলেডাঙ্গার ঘটনা, পরিবারকে খুনের চেষ্টার দাবি অশোক কীর্তনিয়ার। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বনগাঁ উত্তরের বিধায়কের, সেই অভিযোগ অস্বীকার তৃণমূলের। যে ছবি আপনাদের দেখাচ্ছি, অশোক কীর্তনিয়ার গাড়ি ভাঙচুর, একটি অনুষ্ঠানে যাওয়ার পথেই গাড়িতে হামলা, তারপর ভাঙচুর। গাড়িতে ছিলেন বনগাঁ উত্তরের পদ্ম বিধায়কের পরিবার, এই একই গাড়িতে ছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের শাশুড়িও। উত্তর 24 পরগনার গোপালনগরের বেলেডাঙ্গার ঘটনা। পরিবারকে খুনের চেষ্টার দাবি অশোক কীর্তনিয়ার। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ বনগাঁ উত্তরের বিধায়কের। গাড়ির সামনেই প্রথমে ভেঙেছে, তারপর ওখানে ভেঙেছে। এই যে দেখুন, হামলা ভাঙচুরের ঘটনার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও সেই অভিযোগ অস্বীকার তৃণমূলে। আর এমনকি ওদের মনের ইচ্ছাটাই এটা ছিল, যেটা আমরা অনুমান করেছি, গাড়ি থেকে তো আমাদেরকে কেউ নামতে দেওয়া হয়নি, গাড়িতে আগুন ধরিয়ে দেবে এরকম একটা পরিকল্পনা, প্লাস গাড়িটাকে হয়তো পারলে পুকুর ছিল পাশে, সবাই মিলে ধাক্কা দিয়ে পুকুরে হয়তো ফেলে দেবে, এরকম একটা ব্যাপার ছিল। কেউ বলছে আমার থানায় নেওয়ার কথা, সব জানি আমি। হ্যাঁ, আমাদের ওখানে একটা অনুষ্ঠান ছিল, আমরা নিমন্ত্রিত ছিলাম, ওখানে যাচ্ছিলাম। তো ওখানে যাওয়া পৌঁছানোর আগেই মাঝ রাস্তায় আমাদের হঠাৎ করেই অ্যাটাক করে। জানি না, ওরা এসে এই গাড়ি ভাঙচুর করা শুরু করলো। সবার হাতে অস্ত্র ফস্ত্র ছিল সব, তো দেখেই নার্ভাস হয়ে পড়েছি। মুখে উল্টো পাল্টা খিস্তি খামারি দিচ্ছিল, যেসব ভাষা সব মুখে আনা যায় না। আমার মিসেস আজকে বেলেডাঙ্গা চারাতলা এরিয়ায় একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন। ওখানকার তৃণমূলের হারমাত বাহিনী আমার মিসেসকে এবং বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের শাশুড়ি ছিলেন, দুজনকে জ্যান্তই গাড়িতে পুড়িয়ে মারাটা চক্রান্ত করেছিল। যখন তারা কোনো রকমে গাড়ির মধ্যে বেরিয়ে গিয়েছে, সাথে সাথে পুরো গাড়িটাকে ভেঙে তছনছ করে দিয়েছে। আজকে ভাবা যায় আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি, দুজন বিধায়কের পরিবারের লোককে আজকে আক্রমণ করা হলো। গোপালনগর থানায় আমার মিসেস গিয়েছেন এবং স্বপন মজুমদারের শাশুড়ি গিয়েছেন। তারা যদি যোগ্যতম ব্যবস্থা না নেয়, আগামীতে বনগাঁকে অচল করে দেবে। এটার সাথে তৃণমূল কোনোভাবে যুক্ত নয়। ওখানে কিছুদিন আগে SIR এর আতঙ্কে একজন মানুষ আত্মহত্যা করেছেন, বলাই দাস, এবং তারপরে ওখানে অশোক কীর্তনে যাননি যারা ওখানকার মানুষ, ওকে গত বিধানসভায় ভোট দিয়েছিলেন এবং ওর গাড়ি দেখে তারাই গিয়েছিলেন, এগিয়ে যেয়ে বলছেন, তাকে প্রশ্ন করতে গিয়েছিলেন। কত উত্তপ্ত হতে হতে গাড়ির মধ্যে দিয়ে ওদের যে উচ্ছৃঙ্খল লোকজন গাড়িতে থাকে তারা নেমে এসে তাকে বেধড়ক মার মেরেছে এবং সেও হাসপাতালে যেছে, রক্তাক্ত হয়েছে। এরকম 3 জনকে ওরা মেরেছে। তারপরে পাবলিক খেপে গিয়েছে, উত্তেজিত হয়ে তারা তাদের চড়াও করেছে। আসি পরের খবরে। বিজেপিকে ঠেকাতে তৃণমূলের সওয়াল মজিদ মাস্টারের। রাজ্যের উন্নয়নের স্বার্থে মমতার হাত শক্ত করা সওয়াল। এক সময় CPIM এর দাপুটে নেতা মজিদ মাস্টার, নিজের প্রাক্তন দল CPIM কেও তোপ, সাম্প্রদায়িক আঁতাতের অভিযোগে নীতিভ্রষ্ট বলে তোপ, উন্নয়নের জন্য তৃণমূলকেই ভোট বলে সওয়াল। লক্ষ্মীর ভান্ডারেরও প্রশংসা শাসনের প্রাক্তন বাম নেতা। বিজেপিকে যারা প্রতিহত করবার চেষ্টা করবে, আমি তাদের সেই কাজকে সমর্থন করব। মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন, তাকে প্রতিহত করার জন্য চেষ্টা করছেন তার আদর্শ মতো। আমি এটাকে সমর্থন করি। 26 সালে আমি বিজেপিকে ঠেকাবার জন্য, বিজেপি যাতে ক্ষমতায় না আসতে পারে, সেই জন্য আমার ভোটটা
যে জিতে বিজেপিকে ঠেকাতে পারবে এমন দলকেই দেবো, সেটা হলো তৃণমূল কংগ্রেস। এর আগেও কি সমর্থন করেছেন? হ্যাঁ, 2021 সালে করেছি, ভোট দিয়েছি একই কারণে। মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভাণ্ডার বলে যে প্রকল্পটা খুবই জনপ্রিয়, সেই প্রকল্প সম্পর্কে আমার বক্তব্য যে প্রকল্পটি খুবই ভালো।